ওই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদের আজকে যেটা করাবো ক্লাস 11 সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হলো বাজার কাঠামোর ধারণা বাজার কাঠামোর ধারণার ভূমিকা। ইন্ট্রোডাকশন টু কনসেপ্ট অফ মার্কেট স্ট্রাকচার। ওকে, এইবার এখানে তোমাদের প্রথমে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছে তোমরা বই থেকে পড়ো, অসুবিধা হলে বলবে, খুব একটা তেমন কিছু নেই। আমরা আজকে জানবো বাজার কাকে বলে, হোয়াট ইজ মার্কেট। লেখো, আমি যারা ইউটিউবে ভিডিও দেখবে তারা পজ করে করে লিখে নেবে। ওকে, অর্থনীতিতে বাজার বলতে একটি সামাজিক প্রতিষ্ঠান বা সামাজিক সম্পর্কে বোঝানো হয় কোনো দ্রব্য বা উপাদানের ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাকে সেই সম্পর্ককে বাজার বলা হয়। বাজার, আমরা এমনি বাজার বলতে সেদিন বলছিলাম যে বাজার বলতে কি বলবো, আমার এলাকার বাজার, অথবা আমি বলবো বড় বাজার, নিউ মার্কেট, এইগুলোকে আমরা বাজার বলবো। কলকাতা শহরে বড় বড় বাজার, এইগুলো এক একটা, এইগুলোকে বাজার বলবো। অর্থনীতিতে এইগুলোকে যে বাজার বলবে না তা না, এইগুলোকে বলবে বাজার। কিন্তু বাজার বলতে এখানে আমরা যে ডেফিনেশনটা বুঝছি সেই ডেফিনেশনটা একবার বলছে যে যেখানে কিনা কি থাকবে, একটা সামাজিক সোশ্যাল ইনস্টিটিউট বা সোশ্যাল রিলেশন, সোশ্যাল ইনস্টিটিউট ইনস্টিটিউট ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন বা সামাজিক সামাজিক প্রতিষ্ঠান। শুধু প্রতিষ্ঠান বা সামাজিক সম্পর্ক, সোশ্যাল অর সোশ্যাল রিলেশন। এইটা তোদের ক্লাস 11-এ আগের সিলেবাসে ছিল সামাজিক সম্পর্ক কাকে বলে আর ব্যক্তিগত সম্পর্ক কাকে বলে। যে ওখানে আমি একটা এক্সাম্পল বলতাম যে তুই কোন একটা দোকানে গেছিস, দোকানে গিয়ে কিছু একটা জামা কাপড় কিনেছিস, জামা কাপড় নিয়েছিস। আমি যদি রাজমালায় যাই, এখানে দোকান একটা রাজমালা, এখানে গিয়ে আমি যদি একটা জামা নিই আমাকে কি করতে হবে, টাকা দিতে হবে। কিন্তু আমি যদি আমার বরের দোকানে যাই, গিয়ে যদি একটা জামা নিই, তুলে নিয়ে চলে আসবো, পয়সা দেবো কেন? এবার যেই দোকানে পয়সা দিয়ে আসলাম সেই দোকানের সম্পর্কটা হচ্ছে সামাজিক সম্পর্ক, ক্রেতা বিক্রেতার সম্পর্ক। আর যখন আমি টাকা না দিয়ে এসেছি মানে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ব্যাপারটা সহজ করে বোঝালে এইরকম। এইবার এখানে সামাজিক সম্পর্কটা কি, সামাজিক সম্পর্কটা হচ্ছে কি ক্রেতা বিক্রেতা আর বায়ার সেলার। ঠিক আছে, বায়ার সেলার একটা রিলেশন তৈরি হবে। এই রিলেশন কি দিয়ে তৈরি হবে? বাই প্রাইস, দাম দিয়ে তৈরি হয়। আর এখানে কাজ কি হবে? ক্রয় বিক্রয়। পারচেস না, হ্যাঁ, পারচেস আর সেল। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো যে আমরা অর্থনীতিতে বাজারের এক্সাম্পল হচ্ছে যে চালের বাজার, গমের বাজার, ঠিক আছে, মোবাইলের বাজার, এইগুলো এক একটা দ্রব্যের বাজারকে বলা হচ্ছে। যদিও আমরা বাজার বলতে আর কি বুঝবো, আমরা যে ছোটখাটো যে আমরা একটু আগে যে বাজারের কথা বলছিলাম যে আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলোকেও বাজার বলবো। এইগুলোর এক একটা ধরন রয়েছে, সেই ধরনগুলো আমরা বুঝবো। এখানে আর কি বলেছে একবার দেখবো, বলছে এখানে দুটি পক্ষ আছে, দুটি পক্ষ কি কি তোমাদের কি মনে হয়? এখানে দুটো পক্ষ কি কি? ক্রেতা বিক্রেতা। দুটি পক্ষ ক্রেতা বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেন হয়। আর
আম, কেনা বেচার লেনদেন হয়, এই লেনদেনের নিয়ম অনুযায়ী সেই নিয়মের মূল্যের নিয়ম বলা হয়। আচ্ছা, লেনদেন নিয়মকে আরেকটা নাম দিয়েছে ইংলিশে যদি করি এটা হচ্ছে ল অফ ট্রানজাকশন, আর এটাকে মূল্যের নিয়ম যদি বলি তাহলে প্রাইসিং রুলস এরকম ভাবে বলতে পারি। এইবার এখানে আমাদের বলছে যে কোন দ্রব্য বা উপাদান ক্রয়ের সময় ওই দ্রব্য বা উপাদানের মালিকের বদল ঘটে। দ্রব্যটি বা উপাদানটি বিক্রয় করার আগে পর্যন্ত বিক্রেতা এর মালিকানা ভোগ করত। মূল্য গ্রহণের পর দ্রব্যের বা উপাদানের মালিকানা ক্রেতার উপর বর্তায়। বাবা, যতক্ষণ আমার কাছে আমি বিক্রি করতে বসেছি, কিন্তু যতক্ষণ না তোমায় দিয়ে দিচ্ছি টাকার বিনিময়ে, ততক্ষণ এটার মালিক আমি। তোমাকে দিয়ে দিলাম, তারপরে তুমি তোমার হয়ে গেল। ঠিক আছে, এইবার এখানে যদিও এই ব্যাপারগুলো গুডস এর ক্ষেত্রেই সম্ভব, সার্ভিসের ক্ষেত্রে সম্ভব না। মূল্যের নিয়মে বলা হচ্ছে যে দ্রব্যের উপাদানের লেনদেন বিনিময় হচ্ছে, আরো অনেক কিছু এখানে যাবতীয় কিছু লিখেছে, একটু পড়িস, কিচ্ছু কঠিন কিচ্ছু নেই এখানে। আমরা মেইন টপিকে ফিরি, বুঝলি? বাজারের কাজ লেখো, বাজারের কাজ ফাংশন অফ মার্কেট, বাজারের কাজ ফাংশন অফ মার্কেট। বাজার ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিলন ঘটায়। ইংলিশে আমি কি বললাম? ইংলিশে বললাম দা মার্কেট ব্রিংস টুগেদার বায়ার্স অ্যান্ড সেলার্স। এখানে কি বলছে? কোন দ্রব্যের বাজারে ক্রেতা একটি দ্রব্য ক্রয় করতে চায়, বিক্রেতা দ্রব্যটি বিক্রি করতে চায়, ক্রেতা দ্রব্যটি ক্রয় করে ভোগ করবে এবং তার বিনিময়ে উপযোগিতা পাবে। অন্যদিকে বিক্রেতা দ্রব্যটি উৎপাদন করছে, যে দ্রব্যটি বিক্রি করে মুনাফা অর্জন করবে। ক্রেতার লক্ষ্য দ্রব্যটি ভোগ করে উপযোগিতা পাওয়া, অন্যদিকে বিক্রেতার লক্ষ্য দ্রব্য বিক্রি করে মুনাফা অর্জন করা। ক্রেতা কি করতে চাইছে? ক্রেতা প্রোডাক্টটা কিনতে চাইছে, হ্যাঁ, জিনিসটা ব্যবহার করে সেখান থেকে ইউটিলিটি পেতে চাইছে। আর বিক্রেতা কি হচ্ছে? তৈরি করছে জিনিসটা, কিন্তু কনজাম্পশন বা ভোগ করছে না, সে কি করছে? বিক্রি করে মুনাফা পাচ্ছে। ঠিক আছে, তার উদ্দেশ্য মুনাফা অর্জন। ক্রেতার উদ্দেশ্য কি হলো? ক্রেতার উদ্দেশ্য ভোগ আর উপযোগিতা পাওয়া। উপযোগিতা পাওয়া। আর বিক্রেতার উদ্দেশ্য কি? বিক্রয় আর কি করা? বিক্রয় আর কি? মুনাফা অর্জন। মুনাফা সর্বাধিক করা। তাহলে ইংলিশে কি হচ্ছে? বায়ার হচ্ছে কনজাম্পশন আর ইউটিলিটি গেইন ইউটিলিটি। বিক্রেতা সেলারের কি হচ্ছে? সেল এন্ড গেট প্রফিট। এই টপিকের এই মানে এটার আন্ডারেই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে তার মানে কিসের বাজার এখানে কি করছে? ভোগ না, ভোগটা না লিখে আগে উৎপাদন। প্রথমে উৎপাদন হচ্ছে, কোনো কিছু ইকোনমিক্স এর ব্যাপার হচ্ছে যে কোথা থেকে কোথা অবধি যায়। উৎপাদন থেকে শুরু করে ভোগ পর্যন্ত শেষ কি হয়? ভোগ দিই। তো উৎপাদন আর ভোগের ব্যবধান মেটানো। বাজারের
না, উৎপাদনের মানে হচ্ছে ভোগ না, ভোগের ব্যবধান নয়। উৎপাদন আলাদা, ভোগ আলাদা, এই দুটোর ব্যবধান মেটানো। উৎপাদন ও ভোগের, ও লিখে দিলে সুবিধা হবে। কি বলছো, কে কি বলছো বলো? ম্যাম এটা পরের পয়েন্ট? না, পরের পয়েন্ট নয়, আন্ডারেই চলছে, ওটার আন্ডারেই। Apart from bringing individual gap between consumption and production. Apart from beginning নয়, bringing না, ব্রিডিং। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে এখানে উৎপাদন থেকে ভোগ পর্যন্ত যে আমাদের ব্যবধানটা রয়েছে, আমি উৎপাদন করছি, তোমরা ভোগ করছো, এই যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে সে কে মেটাচ্ছে? বাজার মেটাচ্ছে। দেখ, ধরো কোনো জিনিস, আমাদের কলকাতাতে সবজি চাষ কি হয়? আমরা শখে কেউ কিছু চাষ করতে পারি, কিন্তু লার্জ অ্যামাউন্টে চাষ তো হয় না। কিন্তু আমরা প্রত্যেক দিন সেটা খেতে পাই, কোথায় পাই? বাজার থেকে কিনি। তো বাজার কি করছে? উৎপাদন এক জায়গায় হচ্ছে, উৎপাদন আর ভোগ এই দুটোর গ্যাপটাকে, এই দুটোর যে ব্যবধানটা আছে এটাকে মেটাচ্ছে। শুধুমাত্র যে উৎপাদন আর ভোগের ব্যবধান মেটাচ্ছে তা নয়, সঙ্গে বলছে এছাড়াও সময়গত ও স্থানগত ব্যবধানও বাজার মিটিয়ে দেয়। সময়গত ও স্থানগত, আমি অলরেডি স্থানগত ব্যবধানের কথাটা বললাম, হচ্ছে অন্য জায়গায়, আমরা ভোগ করছি অন্য জায়গাতে। এটা কে ঠিক করে দিচ্ছে? বাজার মিটিয়ে দিচ্ছে। ঠিক আছে, মার্কেট অলসো ব্রিজ, BRIDGE, ব্রিজ টেম্পোরাল অ্যান্ড স্প্যাটিয়াল গ্যাপস। ওরে বাবা, এখানে এক্সাম্পল দিয়েছে যে আমরা সকাল সকাল কি খাই? চা খাই। চা আমাদের এখানে তৈরি হয় না। কোথায় হয়? দার্জিলিং, নর্থ বেঙ্গলে। সেখান থেকে কিন্তু চা চলে আসে, আমরা খেয়ে নিই। প্রত্যেকদিন কি আসে না, বাজার থেকে পাই আমরা প্রত্যেকদিন, স্টোর করা হয় বিভিন্ন, এই সব কিছুই বাজার মেটাচ্ছে। আর একটা এখানে সময়গত ব্যবধান বলছে যে আলু কবে প্রোডাকশন হয়েছিল? শীতে। আমরা কিন্তু সারা বছর আলু পাচ্ছি, বাজার থেকেই পাই। আমরা বাড়িতে নিশ্চয়ই স্টোর করি না, তাই বাড়িতে কি এতটা স্টোর করে রাখি না। আচ্ছা, নেক্সট দ্বিতীয় কাজ হচ্ছে বাজারের কাজ, দ্রব্য ও উপাদানের দাম নিরূপণ করা। দ্বিতীয় কাজ হচ্ছে দাম নিরূপণ। এই দাম নিরূপণ নিয়ে আমরা কিন্তু যে মার্কেট গুলো পড়বো, সেই মার্কেটে অনেক কিছু পড়বো। ঠিক আছে, দ্য ফাংশন অফ দ্য মার্কেট ইজ ডিটারমাইন দ্য প্রাইস। ডিটারমাইন প্রাইস। ঠিক আছে, আমরা আগেই বলেছি যে বাজারে দ্রব্য বা উপাদানের বিনিময় হয়ে থাকে তার মূল্যের নিয়ম অনুযায়ী। মূল্যের নিয়ম বলতে বলা হচ্ছে কোনো একটি দ্রব্যের বা কোনো একটি উপাদানের বিনিময় ঘটবে, নির্দিষ্ট মূল্যের বিনিময়। এই মূল্য বাজারের মাধ্যমেই নির্ধারিত হয়। বাজারে ক্রেতা কোনো দ্রব্য পেতে একটি নির্দিষ্ট দাম দিতে রাজি হয়, আবার বিক্রেতা বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ দ্রব্য যোগান দেয়। যদি বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রতিযোগিতা থাকে, তাহলে ক্রেতার একটি চাহিদা তালিকা, বিক্রেতার একটি যোগান তালিকা আমরা পেতে পারি। যোগান তালিকা আমরা একটু ছোটবেলা না, ক্লাস ফার্স্ট সেমিস্টারে করে এসছো, সেই জিনিসটা একটু ছোট্ট করে আলোচনা করে নি, যে কি হতে পারে। এদিকটা দাম, এই দিকটা কি হচ্ছে? কিউডি আর কিউএস। কিউডি কিউএস এর মানে কি হচ্ছে? চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ। তো ক্রেতার দিক থেকে কি হবে? চাহিদা থাকবে। তো চাহিদা অনুযায়ী চাহিদা রেখা পাবো, তাই তো, এরকম একটা চাহিদা রেখা। আর বিক্রেতা কি হবে? একটা যোগান রেখা পাবো। এই চাহিদা আর যোগানের ঘাত প্রতিঘাত শুরু হবে, তারপরে আমরা পাবো দাম। যেখানে চাহিদা এবং যোগান ইকুয়াল হবে, সেখানে আমরা পেয়ে যাব ওপি হলো ভারসাম্য নাম। আমি কেন এটা চট করে বললাম, তোমরা এটা অলরেডি করেছো, আর বেশি ঝামেলা করে লাভ নেই। কিন্তু তোমাদের
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, যেটা তোমরা অলরেডি করে এসছো ফার্স্ট সেমিস্টারের শেষের দিকে, ওই এইটা কিভাবে ঠিক হয়, উপরের দিকে গেলে কি হবে, নিচের দিকে গেলে কি হবে, আবার আছে, আবার করতে হবে। এবার আমরা দেখবো বাজারের শ্রেণী বিভাগ। তোমাদের পারুলের বইতে খুব সুন্দর করে দিয়েছে, কিন্তু মানে জয়দেব সরকার তো ফাটাফাটা লেখে, পারুল কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে লেখে, কিন্তু লেখা এত কঠিন হয় বা স্টুডেন্টদের একটু অসুবিধা হয়ে যায়। দেখ কত ইন্টারেস্টিং ভাবে লিখেছে, দেখেছিস? ছেলেমেয়েরা আজকাল কালারফুল জিনিস বেশি পছন্দ করে, তো ওই জন্য কালারফুল করে দিয়েছে। চলো ওপরে লেখো বাজারের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। আচ্ছা, এর দুটোই কাজ। হ্যাঁ, দুটোই কাজ। বেশ, খুব একটা কাজ না করাই ভালো, এমনিতেই অনেক কাজ করে। বাজার যাওয়াটা একটা বিশাল বড় ফ্যাক্টর। বাজার যাচ্ছি, চলো বাজারের উপরে হেডিং দাও, বাজারের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন অফ মার্কেট, মরফোলজি। ক্লাসিফিকেশনের একটা হচ্ছে মরফোলজি, দা মরফোলজি অফ মার্কেট বা ক্লাসিফিকেশন অফ মার্কেট। এবার বাজার কয় প্রকার? বাজার বহু প্রকার। হ্যাঁ, প্রথমে হলো ভৌগোলিক পরিধি অনুযায়ী বা আয়তনের ভিত্তিতে। আয়তনের ভিত্তিতে according to classification according to geographical area। ঠিক আছে, হলো। এইবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সময়ের ভিত্তিতে, টাইম পিরিয়ড, অ্যাকর্ডিং টু টাইম পিরিয়ড, সময়ের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু টাইম পিরিয়ড। লিখেছিস এটা তো? আর পরেরটা হচ্ছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ কম্পিটিশন, প্রতিযোগিতার ভিত্তিতে। অ্যাকর্ডিং টু কম্পিটিশন, প্রতিযোগিতার ভিত্তিতে। অনেকটা কিন্তু স্কুলে এগুলো সব হয়ে গেছে। আমাকে তো জানিস ইলেকট্রিক্যাল স্কুলে। যেখানে যেমন তোদেরকে আমার আস্তে আস্তে পড়াতে হবে, স্কুলে টাইম নেই, তাড়াতাড়ি পড়াতে হবে। তো এখানে আমরা কতগুলো পার্টের ভাগ পাওয়া যায়? এখানে আমরা তিনটে পার্ট পাবো, ঠিক আছে? তিন ধরনের হচ্ছে। প্রথমটা হচ্ছে স্থানীয় বাজার, লোকাল মার্কেট। স্থানীয় বাজার, লোকাল মার্কেট। আয়তনের ভিত্তিতে স্থানীয় বাজার, লোকাল মার্কেট। এখানে দেখি ওটা ধরে যাবে, তারপরেরটাও ধরে যাবে, কিন্তু তারপরেরটা ধরবে। তারপরেরটা কি করবি বলতো? এরকম একটা পার্ট করবি, আবার এরকম, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে জাতীয় বাজার, ন্যাশনাল মার্কেট। জাতীয় বাজার, ন্যাশনাল মার্কেট। আন্তর্জাতিক বাজার, হয়ে গেল। নেক্সট আমাদের আছে সময়ের মেয়াদ অনুযায়ী বাজার। সময়ের মেয়াদ অনুযায়ী বাজার, এটা চারটে হবে। অতি স্বল্পকাল, অতি স্বল্পকালীন বাজার, শুধু স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন, ভেরি শর্ট পিরিয়ড, ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, দীর্ঘমেয়াদী বাজার, আর অতি দীর্ঘমেয়াদী বাজার। দীর্ঘকালীন আর দীর্ঘমেয়াদী একই একই একই।
লং, ভেরি লং, হ্যাঁ লং পিরিয়ড মার্কেট আর ভেরি লং পিরিয়ড মার্কেট। এর পরেরটা হলো প্রতিযোগিতার ভিত্তিতে, ছোট করে লেখার চেষ্টা করছি। কতগুলো হয় দেখি, অনেক আছে, কয়েকটা তোদেরকে কয়েকটাই বলবো, তোদের যতগুলো আছে সেগুলো বলবো। তোরটা আছে, তোদের আছে ওই 1 2 3 4 5 6টা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আগে কুইজ কম্পিটিশনে কারা ফার্স্ট হলো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বাংলা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এরপরে আমরা জানবো একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার, চেটিয়া, একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের বাংলা হচ্ছে মনোপলি মার্কেট। এই কে মাইক অন রেখেছিস রে? মাইকটা বন্ধ কর। বাহ, একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের পরে আমাদের আসছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। কম্পিউটার পরীক্ষা কারোর হলো না কেন? কি সব উল্টো পাল্টা প্রশ্ন করেছে, একটা প্রশ্ন ভুল, একটা প্রশ্ন উল্টো লিখেছে, মানে ওই প্রশ্নটা একদিক থেকে ঠিক আছে, উল্টো করে দিয়েছে আর কি, করে দেখে কারণ না উল্টা আসে। স্যার আসেইনি একদম। আবার কি বলেছে আমাকে? পরে দুটো আছে অলিগোপলি। অলিগোপলি, সেটা এই শব্দটা শুনে স্টুডেন্টটা কি হাসা। ও ও এল আই, ও এল আই জিও লিখেছিস অলিগোপলি। আর একটা হচ্ছে ডুওপলি। হ্যাঁ, আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে কোনটা? অলিগোপলি। আর প্রথম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ডুওপলি, হ্যাঁ ডুওপলি। মনোপলি, ব্যাস মনোপলি এটা তো একটু বেশি করে নেবে। আর একটা হচ্ছে বাজার মজা, ঠিক আছে। প্রথমে আমরা এইগুলো জাস্ট আমি মুখে বলছি, লেখার কিছু নেই। তোমরা, তোমাদেরকে আমি বইয়ের ছবি পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাস নোটস চাইলে নিতে পারো। না হলেও অসুবিধা নেই, কারণটা হচ্ছে যে ওই যখন নোটস লিখবো তাতে দিয়েই দেবো। স্থানীয় বাজার, স্থানীয় বাজার বলতে আমরা যে বাজারগুলো দেখতে পাই সামনাসামনি, ঠিক আছে, মাছের বাজার, শাকসবজির বাজার, ঠিক আছে। স্থানীয় বাজার বলতে ওই যে মাছের বাজার, শাকসবজির বাজার, আমরা বড় বাজার, নিউ মার্কেট, এইগুলোকেও স্থানীয় বাজারই বলবো, ঠিক আছে। এরপরে জাতীয় বাজার বলতে কোনো দ্রব্যের বাজার সারা দেশব্যাপী হলে তাকে জাতীয় বাজার বলা হয়। সারা দেশব্যাপী যদি কোনো কিছুর মার্কেট, যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়েছে কিনা আমরা দেখবো। হ্যাঁ, পাটের বাজার, চালের বাজার, ঠিক আছে। আমরা এখানে একটা একটা করে এক্সাম্পল লিখে রাখতে পারি। স্থানীয় বাজার, লোকাল মার্কেট, মাছের বাজার, জাতীয় বাজার। জাতীয় বাজারের ক্ষেত্রে কি হলো, দ্রব্যের ব্যাপারটা চলে আসে না। বাজার শাকসবজির বাজার ছিল, এটা হচ্ছে তুলোর বাজার।
আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আজকে একটু তাড়াতাড়ি ছাড়বো, হ্যাঁ, দেরি করে শুরু করেছি বা তাড়াতাড়ি ছাড়বো, কারণ এটা কাজ। আন্তর্জাতিক বাজার, সোনার বাজার, এটা পুরোটাই কিন্তু এই যে আমরা চাই না আমাদের দেশে কোথায় সোনার দামটা বেশি, তা কিন্তু না, ডিপেন্ড করছে। বলো। বলছি আন্তর্জাতিক বাজার তো তেলের বাজার হবে। হ্যাঁ, তেলের বাজার। এবার ডিপেন্ড করছে কোন দেশে ট্যাক্স কত নিচ্ছে, কোন দেশে কি নিচ্ছে, সেই অনুযায়ী দামটা ঠিক হয়, কিন্তু তেলের বাজার। এইবার এইগুলো গেল, এরপরে আমরা প্রকৃতি আর একটা শ্রেণী বিভাগ আছে, এটা অজয় কুমার নন্দীতে লেখা আছে, সেটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী বাজার। লিখবি তোরা? বলছে না লিখবো না। আচ্ছা শোনো, না লিখিয়ে দিই, কেন বলতো, ওদের স্কুল কি করাবে তো জানি না, কোন বই ব্যবহার করবে। যদি অজয় কুমার নন্দী বাদ দিয়ে, এই পারুল বাদ দিয়ে অজয় কুমার নন্দীর বই কেনে, সেখানে কিন্তু এটা থাকবে, প্রকৃতি অনুসারে বাজারের শ্রেণী বিভাগ। হ্যাঁ, সে তুই ওপরের দিকে লেখ, ওদের তো জায়গা নেই, ওরাও কোথায় লিখবে আমি জানি না। তোমরা একটা কাজ করো, এরকম একটা জায়গা থেকে লাইন টানো, বেশি নেই, দু রকম আছে, এইভাবে দু রকম লিখে দাও, এরকম ভাবে দুটো লিখে দাও, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃতি অনুসারে, কি যাব আমি, আমাকে যেতে হবে, প্রকৃতি অনুসারে। কটা আছে? দুটো আছে, প্রকৃতি অনুসারে, অ্যাকর্ডিং টু নেচার। একটা হচ্ছে দ্রব্যের বাজার আর একটা হচ্ছে উপাদানের বাজার। কেন লেখালাম, দরকার আছে বলেই আরো লেখালাম। দ্রব্যের বাজার, মার্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস, আর একটা হচ্ছে মার্কেট অফ ফ্যাক্টর, গুডস এন্ড সার্ভিস আর ফ্যাক্টর, দ্রব্য আর একটা হচ্ছে উপাদান। দ্রব্য বলতে এই যে এটা দ্রব্য, পেনটা দ্রব্য, আমি পড়াচ্ছি সেবা, দ্রব্য সেবা দুটোই, হ্যাঁ, দ্রব্য সেবা দুটোই। আর উপাদান বলতে কি বলতে চাইছে, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, জমি শ্রম মূলধন সংগঠন, তাদেরও আলাদা বাজার হয়। আমরা যখন জিজ্ঞেস করি যে বাজার কেমন, লোকে ধরো বললো বাজার খারাপ, বেশিরভাগ লোকই বল বাজার খারাপ। তো বাজার খারাপ বলতে এটা কিন্তু তার কাজের বাজারকেই বলে। আমার বর্তমানে যখন জিজ্ঞেস করি বাজার কেমন, বলে খারাপ, ভালো না। সে কোন দিক থেকে বলছে, তার কাজটা খারাপ যাচ্ছে, ঠিক আছে। আমাকে যদি বলে টিউশনের মার্কেট খারাপ, কিসের দিক থেকে বলছে, কাজের দিক থেকে, ঠিক আছে। আমরা কাজের দিক থেকে, এই কাজের উপাদান বলতে জমি শ্রম মূলধন এইগুলোর যে বাজার, সেগুলো নিয়ে আমরা তোদের নেই, তোদের নেই, 12এও নেই, এই বছর তো 12, তাদের বৃহস্পতিবারের ক্লাসে চলছে জমির বাজার, জমিতে কিরকম দাম হবে, খাজনা কেমন হবে, সুদ কেমন হবে। সুদে এখনো পর্যন্ত সুদে ঢুকতে পারিনি আমরা, মুনাফা না, কোথায় আটকে আছি, মজুরিতে এখনো আটকে আছি, মজুরি চলছে, ঠিক আছে। এটা আমরা কি লিখবো, এই চালা কাপড়ের বাজার, এটা হচ্ছে শ্রমের বাজার, জমির বাজার, এইসব, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা যেটা আলোচনা করছিলাম অতি স্বল্পকালীনে কি হয়, অতি স্বল্পকালীন বাজারে কি হয় বলছে, যোগান সম্পূর্ণরূপে স্থির, ঠিক আছে। ভেরি শর্ট, পরের পেজে জানা, এগুলো তো আমরা ছোট ছোট করে লিখছি, তোর কাছে তো একটা পেজ তো শেষ হয়নি এখনো, তোকে আমি তারপরে খাতার পরে আরো অনেক পেজ আছে, সেখান থেকে তোকে ছিঁড়ে দেবো, যা। অতি স্বল্পকালীন বাজার, খাতায় বাড়িতে গিয়ে লিখবি কিন্তু, নাহলে উড়ে বেড়াবে খাতা। অতি স্বল্পকালীন বাজার কি হচ্ছে, যোগান
সম্পূর্ণরূপে স্থির। মানেটা কেমন? যোগান সম্পূর্ণরূপে স্থির মানে যোগান কখন বাড়ে? সাপ্লাই ইজ কমপ্লিটলি কনস্ট্যান্ট। সাপ্লাই কার্ভ দেখতে কেমন হবে? কে বলতে পারবে? চাহিদা রেখা দেখতে কেমন হবে? স্বস্তিকা তুই আছিস? কালকে ক্লাসটা করাতে পারবো না, তার কারণটা কি বলতো? কালকে যারা ক্লাস করে বেশিরভাগ 12 আর এ হয়ে গেছে, কলেজের স্টুডেন্ট হয়ে গেছে, ওদের একটু পুরোনো জিনিস রিভিশন চলছে। 2-3 সপ্তাহ পরে আবার তোদের সঙ্গে ম্যাচ হবে। কি বলছিস বল? আর বাকিরা স্বস্তি এ কোথায়? কি বলো? উল্লম্ব অক্ষের সঙ্গে অনেকটা কাছাকাছি আছে। এবার উল্লম্ব অক্ষের সঙ্গে সমান্তরাল। একজন বলেছে অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল, আমি বলেছি অনেকটা কাছাকাছি আছে। সবাই উল্টে দিয়েছে। উল্লম্ব অক্ষের সঙ্গে সমান্তরাল, হ্যাঁ উল্লম্ব অক্ষের সঙ্গে সমান্তরাল। দেখ এটা কিউএস, এটা পি। এখানে যোগান তো আমি এদিকে ভাবছি, এখানে যোগান স্থির, দাম বাড়ছে কমছে কোনো ব্যাপার না, যোগানটা স্থির। উল্লম্ব অক্ষের সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। এখানে ঘটনা কি ঘটে? আমরা চাইলেও যোগান কখন বাড়ে? আমরা ছোটবেলায় না ক্লাস 11 আমি সবসময় কি হয় 12 কে এই ধরনের জিনিসগুলো পড়াতে গিয়ে আমি বারবার বলছি 11 এ পড়েছিস। 11 এ না, তোরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছিস। যোগান কখন বাড়ে? দাম হ্যাঁ দাম বাড়লে মানে ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি ভাই, থাক বল তোরা বল যোগান কখন বাড়ে এমনিতে? এটা বাদ দিয়ে যোগান এমনি কখন বাড়ে? একজন বিক্রেতা কখন সে বেশি বেশি বিক্রি করবে? দাম বাড়লে। দাম বাড়লে। এখানে বলছে দাম বাড়লেও যোগান বাড়বে না। যেমন ধর তালের প্রোডাকশন খুব কম সময়ের জন্য পাওয়া যায় বছরে, এবার ওই সাইন তুই তো পড়াশোনা করিসনি। লাস্ট মোমেন্টে বলছে পরীক্ষার দিন না আগের দিন ম্যাম এক্ষুনি বলে দিন। ওইটাই প্রশ্ন ছিল, তার মানে হয়তো ছিল জানি না, ম্যাম এক্ষুনি বলে দিন। আমি তখন আর সকালবেলা কোনো তাণ্ডব চলে আমার বাড়িতে, মানে তাণ্ডব। সকালবেলা এসে যদি দেখিস আমাকে কখনো, তুই বলবি ম্যাম আপনি এরকম অবস্থা আর কি। হ্যাঁ একবার মেয়েকে খাওয়াচ্ছি, একবার রান্না করছি, একবার এই করছি, একবার সেই করছি, মানে যাচ্ছে তাই অবস্থা হয়। তো তখনও এবার তারপরে ফোন করেছে না কি করেছে, ওকে বকেওছি। আমি বললাম এই তুই হচ্ছে এখন জিজ্ঞেস করছিস কেন, আমি পারবো না। ম্যাম বলে দিন তো বলে দিয়েছেন। যাই হোক দাম বাড়লে যোগান বাড়ে, কিন্তু এখানে সম্ভব। তালের দাম বেড়ে গেল হঠাৎ করে, তাল বিক্রেতারা যোগান কি করে বাড়াবে? যেমন যোগান আছে তেমনই থাকতে পারে। একটা হতে পারে স্টক করে রাখতে পারে ওই জন্মাষ্টমীর জন্য। আগের বছরও করেছিল, এই বছর অতটা করেনি। আগের বছর মারাত্মক লেভেলের করেছিল, 300 টাকা একটা তালের দাম ছিল, 300 টাকা। হ্যাঁ এইটুকুনি তো জিনিস জন্মাষ্টমীর দিন তালের বড়া করতেই হবে, গোপালকে খাওয়াতেই হবে তালের বড়া। এইবার আর এটা একটা টাইমের জন্য ফিক্সড, অতি স্বল্পকালীন। তোমাদের বইতে এখানে দিয়েছে গ্রামাঞ্চলের সাপ্তাহিক হাট। এটাও একটা ঘটনা যে হাটে গেলে পেয়ে যাব। আমাদের শহরে এইসব আমরা চিন্তা ভাবনা, এখন গ্রামেও এইসব চিন্তা ভাবনা কেউ করে না আর। শহরে তো এখন ওই ব্লিঙ্কিট সুইগি ফুইগি এসে তো আর কিছু চিন্তাই নেই, এক্ষুনি অর্ডার দিয়ে দিচ্ছি, 10 মিনিট চোখ বন্ধ করে চলে আসে। আমাদের বাড়িতে হয়েছে এরকম, আমার ভাসুর ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে আর আমার শাশুড়ি দোকানে কিনতে গেছে, ব্লিঙ্কিট আগে চলে এসেছে আমার শাশুড়ি থেকে। আমার শাশুড়ি এসে বলতে আরে লোকটার সঙ্গে কার সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে গল্প করতে শুরু করেছে। আমার ভাসুর বলতে সে তো আমার জানার দরকার নেই, ব্লিঙ্কিট আগে এসছে মানে আমি আগে পেয়েছি তোমার থেকে। যেমন এই করে অনেক ছেলে মেয়ে কাজ পেয়েছে, এটা সত্যি ঘটনা। প্রচুর ছেলে মেয়ে কাজ করছে ব্লিঙ্কিট এইসব জায়গাতে।
তেমন ভাবেই আমাদের যে পাড়ার দোকানগুলো নষ্ট হচ্ছে। চলো এইবার আমার হয়ে গেল। এবার এখানে কি বলছে, আমি কোনোভাবেই বাড়াতে পারবো না, দাম বাড়ুক ছাই যাই হোক, যাই হয়ে যাক, উৎপাদন বাড়ানো সম্ভব নয়। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, স্বল্পকালীনে হচ্ছে কিছু উপাদান, কিছু বা একটি, মিনিমাম একটি উপাদান স্থির। এখানে কি হচ্ছে বলছে সম্পূর্ণরূপে স্থির নয়, যোগান সম্পূর্ণরূপে স্থির নয়, কিছুটা পরিবর্তনশীল। স্বল্পকালীন সময়ের বাজারে ফার্মগুলি উৎপাদন পরিবর্তন করতে পারে শুধুমাত্র পরিবর্তনীয় উপাদানের পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তনীয় উপাদানের পরিবর্তনের মাধ্যমে উৎপাদন কিছুটা পরিবর্তন করতে পারে। মানে এটা কি দাঁড়াচ্ছে, তোমাদের বইতে কি লিখেছে, এই অজয় পারুল কি লিখেছে, স্বল্পকালে হলো কম সময়কাল, এই সময়ের মধ্যে সংস্থাগুলি কেবল পণ্য ও পরিষেবা সব বাড়াতে পারে, শ্রমের ইনপুট গুলিকেও সমন্বয় করতে পারে, এই বাজারে কিছুটা সময় বেশি। পারুল থেকে পড়ো না, প্রথমত লেখাটা কঠিন, দ্বিতীয়ত লেখাটা আমার আমার খুব একটা ভালো লাগেনি। ভালো করে বলছো, স্বল্পকালীন আমি আবার ছোটবেলা বলছি, 11 ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছিলাম স্বল্পকাল কাকে বলে স্বস্তিকা? সেখানে পরিবর্তন করা যায় না উপাদানগুলিকে। যায়, ঠিক করে ভাব। কমপক্ষে একটি উপাদান কি হবে করা যায়, স্থির, একটা উপাদান স্থির, বাকিগুলো পরিবর্তন করা যেতে পারে। কমপক্ষে একটা, দুটো তিনটেও স্থির হতে পারে, ঠিক আছে। এইবার যে ধর আমি একটা প্রোডাকশন করছি, আমি একটা রুম ভাড়া নিয়েছি, ঠিক আছে। এবার প্রোডাকশন, প্রচুর লোক চাইছে যে আরো হোক প্রোডাকশন, আরো চাইছে, চাহিদা আছে, কিন্তু যে পরিমাণে চাহিদা আছে আমার পক্ষে অন্য রুম আর একটা ভাড়া করা সম্ভব নয়। আর একটা রুম ভাড়া করতে গেলে তো আমাকে বেশ কয়েকটা টাকা দিতে হবে, লিজ নিতে হবে, এই করতে হবে, ডকুমেন্টস রেডি করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। ডিমান্ড থাকলেও, দাম বাড়লেও আমি বৃদ্ধি করতে পারছি, কতটা বৃদ্ধি করতে পারছি, ওই যে রুমে যতজন লেবার বসে থাকছে, লেবার কাজ করতে পারছে, ততটাই বৃদ্ধি করতে পারছি। তারপরেও যদি চাহিদা থাকে আমি তারপরে বৃদ্ধি করতে পারছি না। মানে কি হচ্ছে, সম্পূর্ণরূপে স্থির নয়, কিন্তু ইচ্ছে মতো বৃদ্ধি করা সম্ভব নয়। কি বলছি, উৎপাদন, কিছু উপাদান স্থির, সাম ফ্যাক্টরস আর কনস্ট্যান্ট, লিখেছিস? উৎপাদন কি সম্পূর্ণ রূপে স্থির নয়, সম্পূর্ণ যোগান রূপে স্থির নয়, সম্পূর্ণরূপে স্থির নয়, কিন্তু চাইলেই যত খুশি উৎপাদন সম্ভব নয়। চাইলেই যত খুশি উৎপাদন সম্ভব নয়। শুধুমাত্র কিসের জন্য উৎপাদন চেঞ্জ হচ্ছে, কোনটার জন্য উৎপাদন চেঞ্জ হবে এখানে? পরিবর্তনশীল উৎপাদনের জন্য উৎপাদন পরিবর্তন হবে। এখানে শব্দটা আমার পড়তে গিয়ে আমি একটু থেমেছিলাম, এটা বলছে শুধুমাত্র পরিবর্তনীয় উপাদানের পরিবর্তন করে উৎপাদন কিছুটা পরিবর্তন করা যায়। পরিবর্তনীয় উপাদানের পরিবর্তন করলে কি হামাগুড়ি, শুধুমাত্র পরিবর্তনীয় উপাদানের পরিবর্তন করে, only change in variable input
উৎপাদন কিছুটা পরিবর্তন করতে পারে। কয়েকটা লাইন লিখেছে, এই বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না এবং পুরাতন ফার্ম বাজার ছেড়ে চলে যেতেও পারে না। যারা আছে তাদেরকে থেকে যেতে হবে। আমরা পড়বো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে লস হবে তবুও সে প্রোডাকশন করবে। কেন? ধর আমার এই রুমটা ভাড়া করা হয়ে গেছে 11 মাসের জন্য, ঠিক আছে? আমি স্টুডেন্ট, রুমের ভাড়া হচ্ছে 5,000 টাকা, আমি স্টুডেন্ট পেয়েছি 2,000 টাকা, আমার লস 3,000 টাকা করে লস। 11 মাসের ভাড়া করা আছে, আমি যদি পড়ানো বন্ধ করে দিই 5,000 টাকা আমাকে পকেট থেকে দিতে হবে, কিন্তু যদি পড়ানো কন্টিনিউ করি তাহলে 3,000 টাকা 3,000 টাকা দিতে হবে। কোনটা লাভ হলো? 3,000 টাকা হ্যাঁ, মানে পড়ানো যদিও লস তবুও পড়াচ্ছি। আরো একটা ব্যাপার, এইটা একটা প্রথম তোদেরকে বোঝার মতো করে বললাম। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আর কি কি ফ্যাক্টর এখানে কাজ করছে। এখানে আমি শুধুমাত্র ওই বাড়ি ভাড়াটা তুলতে পারছি না, না ওয়াইফাই এর খরচাও তুলতে পারছি না, না ফোনের ইএমআইটাও তুলতে পারছি না, আরো অনেক কিছু আমাকে মাথায় রাখতে হবে। যদি সেইগুলো তুলে ফেলতে পারি তার মানে ঠিক আছে, যখন পরবর্তী সময় আমার আরো লোক স্টুডেন্ট বাড়বে তখন আমি এই রুমটা বাদেও আরো রুম ভাড়া নিতে পারবো। আরো অনেক কিছু রয়েছে, সেটা আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গিয়ে জানবো। তো এই সিচুয়েশনে ভাগ দিতে বেরিয়ে যাবে না, লস হলেও বেরিয়ে যাবে। আর একটা কি আছে, দীর্ঘকালীন বাজার। এখানে সব উপাদান পরিবর্তনশীল, অল ফ্যাক্টরস আর ভ্যারিয়েবল। সব উপাদান পরিবর্তনশীল, অল ফ্যাক্টরস আর ভ্যারিয়েবল। আর এই ক্ষেত্রে কি হবে, ফার্ম কি করবে, যখন ইচ্ছে যত খুশি প্রোডাকশন বাড়াতে পারবে। দীর্ঘকালীন বাজারে তাহলে কি হচ্ছে, তোমরা লিখেছো, দীর্ঘকালীন বাজারে কি হচ্ছে, সকল উপাদান পরিবর্তনশীল, সকল উপাদান পরিবর্তনশীল, যত খুশি উৎপাদন করা সম্ভব। এই বাজারে কি হয়, ফার্ম, নতুন ফার্ম প্রবেশ করতে পারে, পুরনো ফার্ম বেরিয়ে যেতে পারে। তোমাদেরকে আমি পাঠাবো, সেখান থেকে পড়ো। আর লাস্ট হচ্ছে অতি দীর্ঘকালীন। অতি দীর্ঘকালীন এখানে বলছে যে কোন দ্রব্যের যোগান সুদূর প্রসারী পরিবর্তন ঘটানো যায় সে যেই বাজারে, তাকে অতি দীর্ঘকালীন সময়ের বাজার বলে। বাজারে ক্রেতা রুচি পছন্দ পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তন ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বাধুনিক পদ্ধতি প্রয়োগ করে দ্রব্যের যোগান পরিবর্তন করা যায়। যেমন তোমাদের মতো বয়সে যখন ছিলাম এইরকম ফোন কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, কিছু ফোন ছিল এরকম দেখতে, হ্যাঁ তোমাদের মতো তো, হ্যাঁ হ্যাঁ কিছু ফোন এরকম দেখতে ছিল, কিন্তু ফোনেই ইন্টারনেট, ফোনেই এরকম পড়াশোনা, চিন্তার বাইরে আমাদের। এটা স্বাভাবিক, কিন্তু তখন কেউ না কেউ চিন্তা করছিল। আমি করিনি ঠিক আছে, কিন্তু অন্য কেউ তো করছিল। এই যে পরবর্তী সময় কি হবে সেটা ভেবে আমি এখন কিছু করছি। যেমন যখন আমি ইউটিউব প্রথমে শুরু করি আমি ভাবিনি যে কেউ আমার কাছে এরকম ভাবে অনলাইন ক্লাস করবে। একটা সময় এসে কোভিডটা ঠিক কোভিড চলছে সেই টাইমেই একজন আমাকে বললো যে পড়তে চায়, তখন আমি বুঝলাম। কিন্তু তার আগে একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন যে ফোন নাম্বারটা দিয়ে রাখবি, আমি দিয়ে রাখিনি। আমি ভেবেছিলাম যদি কেউ ডিস্টার্ব করে বা কিছু। হ্যাঁ, তো তারপর যখন দেখলাম যে চলো এবার দীর্ঘকালীন বাজারে কি বলছে, এই যে মানুষের রুচি পছন্দ পরিবর্তন হবে। আমিও ওই যে বললাম যে যখন একটা স্টুডেন্ট বলেছে যে আমার কাছে পড়তে চায়, তারপরে আমি কন্টাক্ট করতে, এবার তারপর আমি এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখি। কি জানি যে একটা আস্তে আস্তে যখন একজন যখন বলেছে তার মানে অনেকেই বলতে পারে পরবর্তী সময় হবে। এবং আমি চিন্তা ভাবনা করছি যে আলাদা করে কিভাবে আরো ভালো সেট আপ করা যায়।
এই যে এই পড়ানোটা তো সেই আমার দাদা বলে মান্ধাতা আমলের তুই পড়াস, এইরকম তো আমরাও ছোটবেলায় পড়েছি। নতুন কি তুই করছিস? হ্যাঁ, নতুন কিছু এখনো পর্যন্ত করিনি, অবশ্যই চেষ্টা করছি। তো এইটা হচ্ছে পরের চিন্তা ভাবনা, যে লোকে পরবর্তী সময় এই ধরনের সাবজেক্ট গুলো অনলাইনেই হয়তো পড়বে। হুম, তো সেই কথা মাথায় রেখে যদি কোন প্রোডাকশন হয় সেটা হচ্ছে অতি দীর্ঘকালীন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রতিযোগিতার ভিত্তিতে আজকে করাবো না, কারণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে একটু একটু ছোট ছোট করে পড়াবো। এই প্রথম আর দ্বিতীয়টা তোমাদের কিন্তু সিলেবাসে আছে বড় করে, ঠিক আছে? অতি দীর্ঘকালীনে ওই যে লিখবি রুচি পছন্দ আছে, লিখবি তোরা লিখে নে। ক্রেতার রুচি পছন্দ পরিবর্তন, না ছাড়, যে বাজারে দ্রব্যের যোগানে সুদূর প্রসারী পরিবর্তন ঘটানো যায় সেই বাজারকে অতি দীর্ঘকালীন সময়ের বাজার বলে। আবার আমি আজকে বাজারের কয়েকটা ভাগ নিয়ে বোঝালাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে বলবে। আর যদি আমার কাছে পড়তে চাও, আমার পড়ানো যদি ভালো লাগে, অবশ্যই অনলাইন বা অফলাইন ক্লাস যদি করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। থ্যাংক ইউ।